আরশোলা দেখে অনেকেই ভয় পান। আমাদের ঘরে যখন একটা আরশোলা বেরিয়ে পড়ে বা ছোট্ট একটা আরশোলার বাচ্চা বেরিয়ে পড়ে কোথাও, তখন অনেকেই ভয় পেয়ে লাফিয়ে ওঠেন। আর এর মধ্যে থেকে কিন্তু একটা উপকারও আছে। সেটা হচ্ছে এই আরশোলা যখন বেরিয়ে পড়ে তখনই গৃহস্থের মনে পড়ে যে আরো আরো আরশোলা নিশ্চয়ই ওই জায়গায় বাসা বেঁধে আছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আপনারা হাত খুলে লিখে একটু শেয়ার করুন, আর নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। এখন যে ঘটনা আমরা গত 3 সপ্তাহ ধরে দেখলাম প্রায় দিল্লির বুকে, এবং সেটিরই একটা এক্সটেন্ডেড রূপ আমরা এই কলকাতা শহরে দেখতে পেলাম। এখন এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার গঠন হয়ে গেছে। পলিটিক্যাল কেমিস্ট্রি যেমন পাল্টে গেছে, তেমনি এই পলিটিক্যাল কেমিস্ট্রি পাল্টে যাওয়ার সাথে সাথে সামাজিক যে বিপুল পরিবর্তনটা ঘটে গেছে, যেটা হয়তো অন্য কোনো রেজিম চেঞ্জের সময়, রেজিম চেঞ্জ বলা থেকে বলা ভালো, যে কোনো একটা পলিটিক্যাল দলের রাজনৈতিকভাবে পরাজয় হওয়ার পরে অতটা চোখে পড়ে না, যেটা কিনা চোখে পড়ছে এই তৃণমূল কংগ্রেসের পতনের পর। এর কারণের মধ্যেও কিন্তু লুকিয়ে আছে ওই সেই একই গুপ্ত কারণ। কি সেটা আপনারা সকলেই দেখলেন। গোটা দিল্লি জুড়ে, বিশেষত যন্তর মন্তর সংলগ্ন এলাকা, যেটা কিনা পার্লামেন্ট ভবন থেকে মাত্র 2 কিলোমিটারের মতো দূরত্ব, এখন এই রকম একটা জায়গাতে যেখানে কিনা এজিটেশনটা চলে সারা বছর ধরে, বিভিন্ন রকম টুকটাক এজিটেশন সেখানে চলে, সেটা আমরা জানি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেগুলো করা হয়ে থাকে। এবারে যে ঘটনাটা ঘটে গেল, সে ঘটনা দিল্লিতে যেভাবেই মিটুক না কেন, বা পরবর্তীকালে তারা আবার হুঙ্কার দিয়ে রেখেছে। কি হুঙ্কার দিয়েছে? 15ই আগস্ট নাকি তাদের আরো কিছু কর্মসূচি আছে। মানে তারাও দেশপ্রেমিক, অথচ সমস্ত রকমের দেশবিরোধী কাজগুলো তারা করে গেলেন। এবার আসি আমাদের পশ্চিমবঙ্গের কথায়, যেটা দিয়ে এই এপিসোডটা শুরু করেছিলাম। সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রেক্ষিত ছিল না, কিন্তু একটু পশ্চিমবঙ্গের দিকটা চোখ ফিরিয়ে যদি দেখে নিই, তাহলে কিন্তু আপনাদের পক্ষেও সুবিধা হবে সারা দেশের প্রেক্ষিতটাকে বোঝার জন্য। খেয়াল করে দেখুন শুধু দর্শকবৃন্দ, আজকে পশ্চিমবঙ্গে এই রাষ্ট্রবাদী সরকারটি গঠন হয়েছে বলে যে প্রতিবাদ আন্দোলনের নামে অরাজকতা শিয়ালদা স্টেশন চত্বর, মৌলালি সংলগ্ন অঞ্চল থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত করা হলো, ওই দিনই যেদিন ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন বিকেল সময়, এবং ওই দিনই যেদিন তার আগের দিন সোনাম ওয়াংচু অনশন ভঙ্গ করে ফেলেছেন, আন্দোলনকারীরা ও ফলত ইস্যুর অভাবে ভুগছে, এবং জেপি নাড্ডাজি তাদের আলোচনার আহ্বান জানিয়েছেন। এখন সেই আলোচনা তো তিনি করলেনও, এবং তখন তার ডিসিশনটা পেন্ডিং রেখেছিলেন কিছুক্ষণের জন্য বা কয়েকদিনের জন্য। আর এর মাঝখানেই নেমে পড়েছিলেন সেই তৃণমূল কংগ্রেস জমানার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পালিয়ে যাওয়ার দৃশ্য আমরা গতকালকে আপনাদের এপিসোডে দেখিয়েছি, যেটা আমাদের মনে হয়েছে রাজনৈতিকভাবে পালিয়ে যাওয়া। এখন এই যে আন্দোলনটা হলো সারা কলকাতা জুড়ে, সেই আন্দোলনটার মধ্যে কিন্তু আমরা বিশেষভাবে উল্লেখ করেছিলাম, হয়তো বাংলা মিডিয়াতে প্রথম, এই ককরোচদের যে আন্দোলন, এটাও আমরা প্রথম থেকে দেশবিরোধী করে চেঁচিয়ে যাচ্ছি এই মানুষের ভাষা থেকে। তেমনি এখানে যে আন্দোলনটা হলো, সে আন্দোলনটাও যে তার পিছনেও যে বিদেশ বিরোধী উদ্দেশ্য, সেটা আজকে জলের মতো পরিষ্কার। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন, নাম ধরে জানিয়েছিলেন যে ডিটেক্টেড
চেনা হয়ে গেছে কারা কারা কি কি করেছে, কারা জুতো ছুঁড়েছে, কারা বোতল ছুঁড়েছে, কারা কারা অরাজকতা কই তৈরি করেছে, সেগুলো তিনি নাম ধরে বলেছিলেন। যেখানে আপ্রোজ বলে একজনের নাম ছিল, পরবর্তীকালে জানা যাচ্ছে তিনি এক মাফিয়া আপ্রোজ বলে নিজেকেই প্রচার করতেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেটে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং পুলিশের থেকে যেটা জানতে পারছে যে তিনি খোলা হাতে, সেটা আসল বন্দুক না নকল বন্দুক সেটা কেউ বলতে পারছেন না, হচ্ছে সেটা তদন্তের সাপেক্ষ, কিন্তু তার অ্যাটিটিউডটা যেটা, সেটা হচ্ছে মাফিয়াদের মতো বা একজন গুন্ডাদের মতো আচরণ। আর ওইখানে যে যে কাণ্ড কারখানাগুলো হলো, সেই কাণ্ড কারখানাগুলো নিশ্চয়ই কোনো শান্ত শিষ্ট সুন্দর সমাজের প্রতিফলন ঘটায় না। আর কোনো একটি শান্তিপূর্ণ, আবার বলছি, কোনো একটি শান্তিপূর্ণ সমাজের কোনো একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকেও নিশ্চয়ই বোঝায় না। যা কিছু এতদিন ধরে মেনে অভ্যস্ত ছিল ওই সরকার, মেনে না প্রশ্রয় দিয়ে ঘটিয়ে, সেটা সিএর কে উল্টে এনআরসি বলে আন্দোলন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিরোধিতার আন্দোলন, আধার কার্ড বিরোধিতা আন্দোলন। তখন আধার কার্ডে মোবাইল লিঙ্কের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তার ব্যক্তিগত সব তথ্য ওই মোবাইল লিঙ্কের মাধ্যমে সব হারিয়ে যাবে, সবাই নাকি নিয়ে নিচ্ছে, বিজেপি নাকি সব তথ্য তুলে নিচ্ছে। ঠিক যেমন কথাবার্তা তিনি নিয়ম করে রাজনৈতিক মিটিংগুলোতে ভোটের প্রচারের সময় বলেছিলেন যে বিজেপি আসলে সকলের অ্যাকাউন্টে কারোর অ্যাকাউন্ট নাম্বার দেবেন না, তাহলে ওই অ্যাকাউন্টে টাকা ভরে দেওয়ার নাম করে আপনার অ্যাকাউন্টে সব টাকা তারা তুলে নিয়ে চলে যাবে। আর সবাই কি হাততালি, কি হাততালি। এরপরে কি বললেন যে দেখে দেখে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়, মহিলাদের, এদের যারা কিনা টিএমসির সমর্থক, এদের অ্যাকাউন্টে নাকি ওই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, উল্টে অন্নপূর্ণা ভান্ডার ডবল হয়ে ঢুকতে শুরু করে দিল। যাদের কিছু অসন্তোষ আছে তারা সকলেই জানেন, মুখ্যমন্ত্রীও জানিয়েছেন 30শে আগস্ট পর্যন্ত ঝাড়াই বাছাই এনকোয়ারি সমস্ত চলবে, যেখানে 30 লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভান্ডার পেত, পুরুষ পেত, সংখ্যালঘু সম্প্রদায়ের পুরুষও কিন্তু পেত লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, তা সেগুলো ছানবিন যখন চলবে, কিন্তু পাওয়াটা কিন্তু এনশিওরড। বাজেটে একের পর এক নজিরবিহীন সিদ্ধান্তই সরকার নিয়েছে। আর বলছিলাম যেটা এফসিআরএ ফেকড়া বা বিপত্তি, এদের ক্ষেত্রে, এই দেশ বিরোধী মানুষজনদের ক্ষেত্রে বিদেশি ফান্ডিং খুব অসুবিধা হয়ে যাবে। হাওলার মাধ্যমে টাকা এখন তো প্রায় আর নেওয়া যায় না, ইডির কঠোর নজরদারি আছে। কোথায়? এই পশ্চিমবঙ্গে। আর এটাই হয়ে গেছে চেঞ্জটা। এই কাজগুলো অনায়াসে করে ফেলা যেত, আর সেই কাজগুলোই এখন করা যাচ্ছে না। যেই অভ্যাসবশত করে ফেলছে, সঙ্গে সঙ্গে কি করা হচ্ছে? খপাত। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, খপাত। আর সেই খপাতের সঙ্গে যোগ হচ্ছে গুন্ডা দমন আইন, সেটা মুখ্যমন্ত্রী আজকে জানিয়েও দিলেন। এই সব মিলে আমরা কি দেখতে পেলাম? শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডটার মূল উদ্দেশ্যটা যেটা, সেটা হচ্ছে আরশোলা টুকরো টাকরা এখানে ওখানে বেরিয়ে পড়াতে একটা জায়গা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে এরা আছে, আরো আরো বেশি সংখ্যায় আছে। সেটা দিল্লির সরকারও নিশ্চয়ই দেখলো, বুঝলো। আর পশ্চিমবঙ্গের সরকার, তার যে মুখ্যমন্ত্রী, তার থেকে ভালো আর কে জানে যে এরা কোথায় আছে, কিভাবে আছে, আর কারা কারা তারা। যে আরশোলারা উঠছে, আরশোলারা ঝপাত ঝপাত করে নরেন্দ্র দামোদর দাস মোদী জল ঢেলে দেওয়াতে তাতে হাবুডুবু খাচ্ছে। কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু এবার দরকার যে এই ধরনের সামগ্রিক অরাজক আন্দোলন নাম করে সারা দেশে অস্থিরতা তৈরি করে দেওয়া হবে।
সেই জায়গাটা কিন্তু খুঁজে বার করবার দরকার আছে। সেটা রাজ্যেও আছে, সেটা কেন্দ্রেও আছে। ইন্টেলিজেন্সেরও সেখানে একটি বড় ভূমিকা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাহলে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আর একটা জিনিস উঠে আসছে, ডেয়ার মনোভাব। এত কিছু আইন কানুন হয়ে গেছে, ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে রাজ্যে, কিন্তু এতৎ সত্ত্বেও তাদের ডেয়ার মানসিকতাটা দেখছেন। প্রধানমন্ত্রীর একটা অত্যন্ত কুরুচিকর ছবি, যেটার দিকে তাকানো যায় না প্রায়, সেই ছবি নিয়ে এক বিখ্যাত অভিনেত্রী সেই আন্দোলন মঞ্চে আন্দোলন করছেন, যেখান থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি, দিল্লিতে স্লোগান উঠলো, এখানে স্লোগান উঠলো, আজাদি আজাদি। আরে ভাই, কিসের আজাদি? এখানে সেই এক যাদবপুর ছক, এক টুকরে টুকরে গ্যাংয়ের ছক। আর তার সাথে যদি আরো অন্যান্য পরিকল্পনাগুলোর কথা বলা হয়, সেগুলো এদের অসুবিধা হয়ে যাচ্ছে বড্ড। সেগুলো আর করা যাচ্ছে না। সেগুলো কি? ওই রাস্তায় বসে ধর্ম পালন করা, মানে যত্রতত্র পশু বলি দেওয়া, এগুলো আর করা যাচ্ছে না। লাউড স্পিকার বাজানো যাচ্ছে না, ডিজে বক্স বাজানো যাচ্ছে না। দুইয়ের অধিক বিয়ে করলে প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। সরকারি বা প্রথাগত যে শিক্ষা, সেই স্কুলে সন্তানকে পাঠাতেই হবে বাধ্যতামূলক, না হলেও সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে। ওদিকে ডিলিমিটেশন বিল, এফসিআরএ, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই সমস্ত কিছু বড্ড অসুবিধা হয়ে যাচ্ছে এদের। এবার কিন্তু অসুবিধা যাই হোক না কেন ওদের, এবার সেগুলোকে অন্য রকম প্রক্রিয়ায় একেবারে নির্মূল করবারও দরকার আছে। প্রতিবাদ আন্দোলন অবশ্যই স্বাগত, সেটা সব সময় বলবো, কিন্তু অরাজকতা, দেশ বিরোধিতার সঙ্গে কোনো আপোষ নয়। সুধী দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতরম। নমস্কার।